আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বর্ণাবিলা এবং একই সঙ্গে ফেসবুক থেকে। আজকে আমি যে ব্যাপারে কথা বলবো তা হচ্ছে বর্তমান সময়ে ছাত্র সমন্বয়কদের কিছু বাড়াবাড়ি এবং সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে। ছাত্র সমন্বয়করা তাদেরকে তোষণের কারণে তারা এখন এতটা বাড়বাড়ন্ত হয়েছে যে এখন তারা বৈষম্য বিরোধী ছাত্র নেই, এখন আমার মনে হচ্ছে তারা এখন বৈষম্যবাদী ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। কারণ আমি একথা বহুবার বলছি যে এই যে সরকার পতনের একক কর্তৃত্ব কিন্তু ছাত্রদের না, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা শুরুতেই একটা ভুল করছেন। তিনি তাদেরকে একজনকে গর্ত থেকে বের করে এনে তাকে মাস্টারমাইন্ড বানিয়েছেন, আর বাকি আরও দুইজনকে উপদেষ্টা করছেন। সর্বমোট উপদেষ্টাতে ছাত্রদের প্রতিনিধি 3 জন আছে। যেদিন থেকে তাকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত করানো হয়েছে তারপর থেকে তার কথাবার্তা, তার কার্যকলাপ মানে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা, অর্থাৎ জনগণ যে প্রত্যাশা নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের পিছনে এক কাতারে দাঁড়িয়েছিলেন এবং সরকার পতনের জন্য সর্বাত্মক জীবন বাজি রেখে আসছেন, এবং অনেক ছাত্র আহত, অনেক ছাত্র নিহত হয়েছে, এবং ছাত্রদের সাথে সাধারণ পাবলিকও। কিন্তু সমন্বয়করা এবং ছাত্র উপদেষ্টারা তাদের একই কথা যে তাদেরই কৃতিত্ব সব, বাকি সব বাপ, এবং তারা সেটা ধাপে ধাপে এক একজনকে ডে বাই ডে এক একটা গ্রুপ বা এক একটা সংগঠনকে অবদানকে অস্বীকার করতেছে। বিএনপি সংগঠন হিসেবে বিএনপি একটা বাংলাদেশে একটা অন্যতম একটা রাজনৈতিক দল। তাদের সামনে নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তাদের অস্থিরতা, তাদের উপস্থিত বুদ্ধির কিছুটা ঘাটতি তাদেরকে খুবই নিম্ন পর্যায়ে নিয়ে আসছে। তারা বিভিন্ন সময় আমি দেখতেছি যে ছাত্রদের দ্বারা ব্যবহৃত হইতেছে। কতক্ষণ সরকারের এই হাতকে শক্তিশালী করার জন্য দৌড়িয়ে মিটিং অংশগ্রহণ করেন, আবার সমন্বয়করা তখন তাদেরকে অবমূল্যায়ন করেন, তখন তারা আবার ইউটার নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলেন এবং জনগণকে সামনে নিয়ে বিভিন্নভাবে নিজেকে ডিফেন্ড করতে চেষ্টা করেন। কিন্তু সমন্বয়করা কিন্তু ডে বাই ডে কিছুক্ষণ তাদেরকে কাছে নেন, আবার কিছুক্ষণ দূরে সরিয়ে দেন। ইদানিংকালে দেখেন নাহিদ ইসলামের কথাবার্তাগুলা ভয়ানক। তারপরে তার কথা যে আওয়ামী লীগকে মানে যারা তাদের কথা মতো না আসবে তারা কিন্তু আওয়ামী লীগের পরিণতি বরণ করবেন। আবার ছাত্র সমন্বয়কের জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলতেছেন যে তাদেরকে যারা অনুসরণ না করবেন শেখ হাসিনার পরিণতি দেখে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলতেছেন। আবার আমরা তো সেই আসিফ আহমেদ সজীব ভুঁইয়ার বেয়াদবি আচরণ তো আমরা দেখছি, যে তিনি ক্রীড়া জগতের সম্মানীয় ব্যক্তিদের সাথে যে ধরনের অসভ্যতা আমি দেখিয়েছেন তা বলার মতো না। কারণ তার পদাধিকার যদি প্রয়োগ করতে হয়, অর্থাৎ তিনি যে পদে আছেন, যে উপদেষ্টার যে দায়িত্বে আছেন, ওই অবস্থায় কি কাউকে যদি সম্মান দেখাতে হয় তাহলে কি তার মর্যাদা কম হয়? কোন যুক্তিতে তিনি তাদের সাথে এই আচরণটা করছিলেন সেটা জাতি একদিন বিচার করবে। তারপরে ইদানিংকালে এই যে হাসনাত আবদুল্লাহ সে ছাত্রদের সাথে, সেই 7 কলেজের শিক্ষার্থীদের সাথে যে ধরনের আচরণ করছে সেগুলো কিন্তু এবং নিজে যেভাবে ধাওয়ার শিকার হয়েছে, এটা তাদেরকে নতুন করে ভাবতে হবে। এবং আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলছি যে ছাত্ররা কিন্তু যতটুকু তাদের পজিশন আছে সেটাও আস্তে আস্তে এটা ধরে রাখতে না পারলে পরবর্তীতে এটুকু আর থাকবে না। তো এখন তো সেই দিকেই যাচ্ছে।
এখন আগে মানে শাখা প্রশাখা ছোটো ছোটো সমন্বয়করা বিভিন্ন দাওয়া হত্যা খুন বা নির্যাতনের শিকার হয়েছিলেন। এখন তো দেখা গেছে আস্তে আস্তে টপ গেটে আসতেছে। তাহলে তাদের এখন নতুন করে ভাবতে হবে যে তারা এই জাতির যে আশা নিয়ে আসছিলেন সেটা কি পূরণ করতে পারবেন, না তারাই ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। এবং তারা তো শুধু তাদের নিজেদেরই বিপদ রাখতেছেন না, তারা তাদের পরিবার পরিজন তারাও কিন্তু হুমকির সম্মুখীন হবেন। কারণ তারা যে পথটা দেখিয়েছেন এখন আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের সাথে তাদের ফ্যামিলিরাও কিন্তু বিভিন্ন রকমের টর্চারিংয়ের শিকার হইতেছে। তারা কোনো জায়গায় কথা বলতে পারতেছে না, তারা সবার সমাজে যেতে ভয় পাইতেছে। সেটা কিন্তু এক পর্যায়ে এই সমন্বয়কদের উপরেও আসবে। এবং এই যে ছাত্র সমন্বয়করা এই আওয়ামী লীগকে ভয় দেখাতে দেখাতে এমন পর্যায়ে আসছে যে লীগের নাম শুনলেই তারা দৌড় মারে। এখন তো দেখা গেল যে কোনো একজন যদি তাবলীগেরা যদি তারা কোনো একটা প্লাকার্ড বা ফেস্টুন নিয়ে বের হয়, সেই লীগ দেখে কেন তাদেরকেও ধাওয়া করে। এখন তো এই পর্যায়ে গেছে। অতএব এটা ভাবতে হবে যে এইভাবেই চলা যাবে না, তাদেরকে লাগাম টানতে হবে। আবার উপদেষ্টা বহুদিন পরে আমাদের পরিবেশ উপদেষ্টা আবার নুমক খুঁজছেন। তিনি তো নির্বাচন নিয়ে কথা বলছেন যে উপদেষ্টারা দল গঠন করলে বা দল গঠন করে নির্বাচনে আসতে গেলে তারা পদত্যাগ করবেন। এখন বহুদিন পর তিনি মুখ খুঁজছেন, এটা ভালো কথা। তো যে কথা নিয়ে সামনে আসছেন এতে ভয় না সমন্বয়ক উপদেষ্টারা কবে না তাকে আবার ধাওয়া দেয় যে তার জায়গা তো সেই পরিবেশ নিয়ে, তার এই সেন্ট মার্টিন পলিথিন এগুলো নিয়ে তিনি কেন তাদের এই সমন্বয়কদের কাজের উপরে খবরদারি করতেছেন। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন সাইলেন্ট ছিলেন বিভিন্ন বিষয়ে, এই বিভিন্ন কলেজের ছাত্রদের মারামারি তার বিষয়ে কিন্তু তার কোনো ভূমিকা আমরা দেখি নাই। কিন্তু ভারতের সাথে বর্ডার নিয়ে ঝামেলার কারণে কিন্তু তার কথাবার্তা বেশ স্পষ্ট হয়েছে, আমাদের সাহস যোগায় যে না, তিনি এখন মুখ খুলতেছেন এবং বেশি ব্যবস্থা নিতেছেন। তাছাড়া তার আগে যদিও মাঝে মাঝে দু একটা কথা বলতেন, কিন্তু পিছনে হাসান আবদুল্লাহ এমনভাবে দাঁড়িয়ে থাকতেন যে তার কথাগুলা ওখানে গুরুত্বহীন থাকতে হবে। হাসান আবদুল্লাহর বিষয়টাই একটু গুরুত্ব দেখা গেছে বেশি। এখন আমি যেটা বলি, আমাদের প্রধান উপদেষ্টা তার ইচ্ছার আমি কোনো ত্রুটি দেখি না, ইচ্ছার ঘাটতিও নাই। কিন্তু সমন্বয়করাই তাকে বিভিন্নভাবে বিভিন্ন উসিলা নিয়া সেই জাতির যেগুলা প্রাপ্য, জাতির যেগুলা মৌলিক চাহিদা, এসব দিকে ফোকাস না করে তারা ইনি এটা ৭১, সংবিধান, মুজিববাদ, জিয়াবাদ এইসব বিষয় নিয়ে তারা বিভিন্ন নতুন নতুন ইস্যু তৈরি করতেছেন এবং সরকারের ব্যতিব্যস্ত রাখতেছেন। এই জন্য সরকার সঠিকভাবে কিন্তু জনগণের মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করতে পারতেছেন না। ছাত্রদের এটা নিয়ে ভাবতে হবে। তৃতীয় কথা হয়েছে যে এই যে প্রধান উপদেষ্টার আরও কিছু বিষয় আছে, যেমন আমেরিকা থেকে একটা চাপ আছে, সে চাপটা হয়তো জনগণ যদি তার সাথে থাকে তাহলে সে ওই চাপটা তার অতটা আসবে না। হয়তো দেখা গেল ইন্টারনাল কিছু চাপ অনুভব করবেন, কিন্তু বাইরের দিক থেকে আমরা সেটা অত দেখব না। কিন্তু তারপরও তিনি তার মেয়াদ সুষ্ঠুভাবে ঘোষণা করে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করে বিদায় নিতে পারবেন এবং তার কার্যকলাপ পরবর্তী সরকার যিনি আসবেন তারা এটা বোঝাতে দেবেন এবং সমন্বয়কদেরও সেভ করার ব্যবস্থা করবেন। কিন্তু সমন্বয়করা বা সমন্বয়ক কাম ছাত্ররা তারা এখন যদি একযোগে, তাদের কিছু দৃষ্টিভঙ্গি কিন্তু এক, হয়তো তারা কেউ সরকারে আছে কেউ সরকারে নাই, কিন্তু কিছু কিছু বিষয় তারা কিন্তু একসঙ্গে কথা বলে, যেটা কাম্য না। তা সে থেকে তো মাহফুজ আলম তো একেবারে সবার উপরে, তিনি তো একাই ১০০। কী বলেন আর কি করেন, কখন কোন দিকে ডাইভার্ট করেন কোন বিষয় নিয়ে তা তো বলা মুশকিল। এই লোকটাকে প্রথমেই এই মাস্টারমাইন্ড আখ্যায়িত করে ভুল করা হয়েছে।
এখন আপনারা যদি দেখা যায় যে তার সাথে সরকারের প্রোটোকল না থাকে এবং তাকে উপদেষ্টা থেকে যদি বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু তার ডাকে আমি মনে করি যে 100 লোক আসবে না। যাই হোক, এখন আরও যে বিষয়গুলো আসছে, আমাদের যে দেশ, এখানে বড় বড় 2-3 রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, সামনের দিকে কিন্তু আমি বিএনপির একটা সম্ভাবনা দেখছি। কিন্তু বিএনপি যদি তাদের পার্সোনালিটি বজায় রাখতে পারে, তাহলে হয়তো তারা নির্বাচনে জয়লাভ করবে। জামাত অথবা আওয়ামী লীগ, এই দুইটা একটা দলের বিরোধী দলে থাকবে। তবে আমি আওয়ামী লীগের থেকেও জামাতকে প্রাধান্য দিই, কারণ বাংলাদেশের জনগণ 3টে সরকারই দেখছে, জামাতকে দেখে না। জামাত যদি তার কিছু তাদের দলীয় নিয়মকানুন কিছু পরিবর্তন করতে পারেন বা নির্বাচনী ইশতেহারে আধুনিকায়ন করতে পারেন, তাহলে মনে হয় জনগণ তাদেরকে নেবে। কারণ এই বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে অনেক শিক্ষিত ছেলেরা বেকার থাকে, অথচ মেয়েদের চাকরি। যে মেয়েরা থাকবে সন্তান নিয়ে, সন্তানদের আমি দেখছি, আমার এটা খুব কষ্ট লাগে সবসময়, যেসব মেয়েরা গার্মেন্টস চাকরি করে তাদের সন্তানের ঠিকমতো তারা বুকের দুধটাও খাওয়াতে পারেন না। সেটা কি মর্মান্তিক, সেটা আলোচনা করতে গেলে একটু হয়তো বেমানান লাগে, কিন্তু চরম হৃদয় বিদারক। এজন্য মেয়েদের যেই সব পেশায় উপযোগী তাদের সেইটাই করা উচিত। শিক্ষা, চিকিৎসা, এই গার্মেন্টস শিল্প, তারপরে আর কিছু কিছু এনজিও যেগুলো নারী সুলভ, এই জাতীয়তে করা উচিত এবং তাদেরকে শিক্ষিত হওয়া উচিত। ভালো জাতি গঠন করার জন্য তাদের শিক্ষিত হবে, আর এই জাতীয় সেক্টরে তারা চাকরি বাকরি করবেন। আর পুরুষের চাকরি প্রাধান্য দেওয়া উচিত, তাহলে সংসারগুলো সঠিক হবে। এখন মেয়েরা চাকরি করে, তার স্বামী দেখা যায় বেকার, অথচ শিক্ষিত, এই সংসার কিন্তু শান্তি আসে না এবং মেয়েরাও বিপথে যায়, সংসারও বিচ্ছিন্ন হয়। সংসারের সন্তানরাও বাবা মার সাথে সুখী জীবনযাপন করতে পারে না। বাবা এবং মায়ের রুচি প্রকৃতি ভিন্ন, তাদের ভিতরে মারামারি, সংসারে মনোমালিন্য, এসব বিষয় নিয়ে তাদের অশান্তি তৈরি হয়। সেই জন্য আমি মনে করি যে এই ব্যাপারে এখন নতুন কারো কিছু সরকার ভাবা উচিত, যে ছেলেদের চাকরি প্রাধান্য দেওয়া উচিত। আর আওয়ামী লীগ যদি তারা সংস্কার হয়ে আসতে পারে, তাহলে আওয়ামী লীগ আসুক, ওয়েলকাম। হ্যাঁ, আনলে আওয়ামী লীগের আর অন্তত 1-2 টার্ম পিছনে থাকা উচিত। আওয়ামী লীগ দেশে যা দেখিয়েছেন, যে দুর্নীতির, দেশীয় যে বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করছেন দুর্নীতি দ্বারা, এবং একদলীয় শাসন ব্যবস্থা না, প্রায় পুরোপুরি না হলেও একদলীয় কাছাকাছি, এবং তারা যে পর্যায়ে গেছে, যে সেক্টরে হাত দেওয়া হয়, নতুন করে আলোচনা নাই করলাম, যেই সেক্টরে হাত দেওয়া হয় সেই সেক্টরেই তারা চরমভাবে দেশের জনগণের এবং রাষ্ট্রের 12টা বাজিয়েছে। অতএব এগুলো এখন ভাবা দরকার। আর আমাদের এই আগামী নির্বাচন পর্যন্ত সবার সরকারের সহযোগিতা করা দরকার। আসসালামু আলাইকুম।